শুভ দুপুর প্রিয় দর্শক, চ্যানেল আইতে দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐকতান কবিতায় বলেছেন, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর, কত রাজধানী। এবং ভ্রমণ বৃত্তান্ত পড়ার কথা বলেছেন, কারণ আসলে এত এত দেশ রয়েছে পৃথিবীতে, এত অজানা গল্প রয়েছে, সেই সব কিছু কিন্তু আমরা একটি জায়গায় বসে জানতে পারি না। এখনকার যে যুগ, এই ফার্স্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের কাছে ভ্রমণ অনেকের কাছে হয়ে উঠেছে চেকলিস্ট, নতুন আউটফিট বা ছবি তোলা। কিন্তু এর বাইরেও আসলে কেউ কেউ আছেন যারা ভয়কে জয় করতে, অজানাকে জানতে ভ্রমণ করে থাকেন, এবং সেই গল্প শুনে আমরা অভিভূত হই। 184টি দেশ ইতিমধ্যে ভ্রমণ করেছেন আমাদের বাংলাদেশি একজন নারী। তিনি আজ আমাদের সাথে আছেন, পেয়েছেন তিনি আন্তর্জাতিক এবং জাতীয় নানান স্বীকৃতি। পরিচয় করাবো এবং অনেক গল্প শুনবো সেই ভ্রমণের পথে কি কি ছিল, কিভাবে তিনি এই সাহসটি আসলে জোগালেন, এবং আমাদের জন্য তিনি কিভাবে অনুপ্রেরণা হয়ে আছেন এবং থাকবেন। আমাদের সাথে আছেন নাজমুন নাহার সোহাগী। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। আমি একদম শুরুতেই আপনার ভ্রমণ যখন থেকে শুরু, 2000 সালেই থেকেই আমিও কথাটা শুরু করতে চাই। আসলে প্রথম যেদিন ভ্রমণটি আপনি করেছেন বা প্রথম পরিকল্পনাটি কেমন ছিল, যে আমি পুরো দেশ বিদেশ ঘুরে বেড়াবো, পুরো পৃথিবী চষে বেড়াবো, নাকি এমনি আসলে কিউরিওসিটি থেকে বা আমরা সাধারণভাবে যেভাবে ঘুরতে যাই সেভাবে শুরু হয়েছিল? ছোটবেলা থেকে আমি স্বপ্ন ছিল আমার, যে স্বপ্ন দেখতাম পৃথিবী ভ্রমণ করব। আমি ম্যাপ নিয়ে প্রচুর পড়াশোনা করেছি, বাবার মুখে অনেক গল্প শুনেছি। আমার দাদা অনেক জায়গায় ট্রাভেল করেছেন আরব ভূখণ্ডের 1926 থেকে 1931 সাল পর্যন্ত। সেই সময়টা কোনো গাড়ি ছিল না, তখন পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে ট্রাভেল করতেন, এবং 6 মাস 1 বছর উনি থাকতেন এভাবে ট্রাভেলে। সেই গল্পগুলো আমাকে খুব উৎসাহিত করতো। তারপর আস্তে আস্তে আমি বই পড়তে শুরু করি। তা আমার স্বপ্নটা ছিল যে আমি ভ্রমণ করব, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার ভেতরে ছিল, যে জন্ম থেকেই আমি ফিল করেছি যে আমি দেখতে চাই, জানতে চাই। খুবই কিউরিসিটি ছিল আমার ভেতরে, যে জানার জন্য, দেখার জন্য, পৃথিবী ভ্রমণের জন্য। তো সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে আই ওয়াজ বর্ন টু ট্রাভেল। একদমই, আমরাও কিন্তু আসলে সেটাই দেখতে পাচ্ছি। রিসেন্ট একটি লেখা প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখেছি যে ভেনেজুয়েলার কথা, সেখানে একটু হয়তো রোমাঞ্চকর বা ভয়ঙ্কর অভিজ্ঞতা আসলে হয়েছে, সেই সম্পর্কে একটু শুনবো শুরুতে। ভেনেজুয়েলা খুবই অ্যাকচুয়ালি সুন্দর একটা দেশ, যে আমার দেখা পৃথিবীর কয়েকটি সুন্দর দেশের মধ্যে একটি, যেখানে আন্দিজ পর্বতমালার যে ভ্যালি আছে সেটা। তো সেটাতে, সেই দেশে যাওয়ার জন্য বেশ কয়েকবার আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার যাওয়া হয়নি, কারণ ভেনেজুয়েলা যাওয়াটা কিন্তু অনেক কঠিন। সেখানে কঠিন প্রথম প্রবলেম হচ্ছে, ওখানে ওই দেশটা অ্যাকচুয়ালি কমিউনিজম কান্ট্রি, এবং ওদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, ট্যুরিস্টদেরকে যেতে দেয় না। যারা ট্যুরিস্টরা যায় তারা হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গা আছে, নির্দিষ্ট কিছু শহর আছে, সেখানে যেতে পারে। কিন্তু আমার প্ল্যান ছিল যে আমি যেহেতু যাব, আমি অনেক দিন থাকবো এবং অনেকগুলো শহর আমি ট্রাভেল করব। এতই সুন্দর ভেনেজুয়েলা সম্পর্কে আমি আগে পড়েছি। তখন আমি প্রথম ভেনেজুয়েলাতে যাওয়ার জন্য আমি কলম্বিয়ার কুকুটা একটা শহর আছে, সেখানে গিয়ে আমি স্থান আমি কয়েকদিন ছিলাম ওখানে। যাওয়ার পর ওখানে যে পেপারসগুলো সব রেডি করলাম, হঠাৎ করে তাদের ভিসা বন্ধ হয়ে যায়, আবার হঠাৎ করে কিছুদিনের মধ্যে ভিসা চালু করে, আবার কিছুদিন পর দেখা যায় যে অনলাইনে ভিসা নেওয়া যায়, কয়েকদিন পর তারা লেখে যে অন অ্যারাইভাল। এই ধরনের তারা হচ্ছে গিয়ে নানান অভিজ্ঞতার মুখোমুখি আসলে দেয়। তো আমি কুকুটা থেকে আমি গেলাম বর্ডার পর্যন্ত। যখন আমি বর্ডার গিয়েছি, আমাকে সবাই নিষেধ করেছে তার আগে আসার সময়, যে তুমি ভেনেজুয়েলা যাবে না। ইভেন যারা ভেনেজুয়েলান, আমি কলম্বিয়াতে ছিলাম যখন, তাদের সাথে আমার পরিচয় হয়েছে অনেক ভেনেজুয়েলানদের সাথে, তারা আমাকে নিষেধ করেছে যে খুবই রেস্ট্রিক্টেড এবং তোমার সাথে ভয়ঙ্কর কিছু হতে পারে, কারণ অনেক টুরিস্টদেরকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়, জেলে ঢুকিয়ে দেয়। কিন্তু আমার ভেতরে একটা সাহস ছিল, আচ্ছা ট্রাই করে দেখি না, আমাকে যদি ভিসা না দেয় বা ঢুকতে না দেয় তাহলে আমি চলে আসব। যখন আমি বর্ডারে গেলাম, কারণ এক ঘন্টা ড্রাইভ করে কলম্বিয়া থেকে ভেনেজুয়েলা পর্যন্ত যাওয়া যায়, তো আমি 1 ঘন্টা ড্রাইভ করে তারপরে কলম্বিয়ার যে সিমন বলিভার ইন্টারন্যাশনাল বর্ডার আছে, সেখানে আমি গিয়েছি। যাওয়ার পর দেখলাম যে একটা রোড আছে, রোডের একটা পাশে ইমিগ্রেশন, একটা বিল্ডিং, আর একটা বিল্ডিং হচ্ছে যেখান থেকে ভিসার স্ট্যাম্পটা নেয়। তো আমি স্ট্যাম্প যেখান থেকে নেয় সেখানে গিয়ে আমি দাঁড়ালাম, আমি তাদের সাথে কথা বললাম, তারা আমাকে পাঠালো আরেকটা বিল্ডিং। আমি সেখানে যাওয়ার পর অনেকগুলো পুলিশ অফিসার, এবং তারা আমাকে প্রায় 4 ঘন্টা ওখানে অলমোস্ট আটকের মতো আমাকে নানান জেরা করেছে, নানান প্রশ্ন করেছে যে তুমি কেন যাবা। তো 4 ঘন্টা এতই প্রশ্ন করেছে যে আমি শেষের দিকে আমার মনে হয়েছে যে আচ্ছা আমাকে কি যেতে দিবে তারা। তখন তারা 4 ঘন্টা পর আমাকে ভিসা দিল, এবং তারা সব কিছু ইনভেস্টিগেট করার পরে এমন স্ট্রিক্ট ইনভেস্টিগেট করেছে যে তারা আমার
টিকিট ঠিক আছে কিনা, রিটার্ন টিকিট, তারপর আমি যেখানে থাকবো সেই জায়গা ঠিক আছে কিনা, সে হোস্টের সাথে কথা বলা, সমস্ত সব কিছু কনফার্ম করার পরে এবং মিডিয়া কভারেজ তারা দেখেছে, তার কনফার্ম হয়েছে যে আমি রাইট পারসন কিনা। তারপর যখন আমাকে ভিসা তারা দিল, এরপর আমার সাথে তারা বলল যে তুমি তো খুব ইন্সপায়ারিং কাজ করছো, তোমার সাথে আমরা একটা সেলফি তুলতে পারি। তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং যখনই আমি সান আন্তোনিও দেল তাসিরা, যে প্রথম যে শহরটা বর্ডারের সাথে, তো বর্ডার এরিয়াতে দেখলাম যে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানে একজন পাইলটের সাথে আমার পরিচয় হলো। উনি আমাকে হেল্প করেছে এবং উনি ওনার একটা পরিচিত লোক আমার সাথে দিয়েছে ট্যাক্সি ঠিক করে দেওয়ার জন্য। ট্যাক্সিতে উঠে যখন আমি সান আন্তোনিও দেল তাসিরাতে আমি মানে ঢুকলাম গলি দিয়ে, আমার কাছে মনে হলো এটা রিয়েলি একটা ফ্যারিটেল। পুরো ঘরবাড়িগুলো কালারফুল, চারিদিকে চারিদিকে পাহাড়, এবং মধ্য দুপুরের প্রচণ্ড খরতাপ, কোনো লোকজন নেই। কিন্তু আমি আসার আগে পড়ে এসেছি ব্লগের মধ্যে যে এখানে অনেক ভয়ঙ্কর বর্ডার সিটি এবং অনেক আর্মস কনফ্লিক্ট হয়, নানা ধরনের অসুবিধা এখানে ক্রিয়েট হয়। সো আমাকে খুব কেয়ারফুল থাকার জন্য, এবং আমাকে ইমিগ্রেশন থেকে বলে দিয়েছে যে এটাই কিন্তু তোমার শেষ চ্যালেঞ্জ নয়, যারা ওখানে ছিল, যে তোমাকে কিন্তু যখন তুমি ভেনেজুয়েলা ট্রাভেল করবা তখন তোমার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, কারণ পুলিশ কিছুক্ষণ পর পর ইনভেস্টিগেট করে পথে পথে। তো আমি সান আন্তোনিও দেল তাসিরাতে আমি কয়েকদিন ছিলাম, এবং সেখানে কলম্বিয়ার পাহাড় ভেনেজুয়েলার পাহাড়ের সাথে এসে মিশেছে, এবং চারিদিকে পাহাড়, মধ্যখানে ওই শহরটা। এবং ওখানে আমার যে হোস্ট ছিল সে আমাকে অনেক হেল্প করেছে, এবং সেখানে সে আমাকে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখিয়েছে এবং এতই আন্তরিকতা দেখিয়েছে যেটা আসলে খুবই, ছেলেটার কথা আমার এখনও মনে পড়ে। সে পেরেজ ছিল ছেলেটার নাম। ওখানে যে অনেক অপূর্ব কিছু সুন্দর স্থান ছিল, যেটা টপ মাউন্টেনের মধ্যে কিস্টোরেই, এবং কিস্টোরের উপরে দাঁড়ালে কলম্বিয়া দেখা যায় এক সাইড থেকে, অন্য পাশে ভেনেজুয়েলার অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখা যায়। সেটা হাইকিং করে আমি ওখানে উঠেছি, বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছি, এবং তাদের যে লোকাল যে ফুড ছিল সেটা এনজয় করেছি। এবং যখনই আমি রাস্তা দিয়ে হেঁটেছি, মানুষ আমার সাথে কথা বলেছে, এবং মানুষ বলছে যে আমাদের এখানে তো কোনো ট্যুরিস্ট আসে না, তুমি কোথা থেকে এসেছো। ইভেন যারা জাস্ট স্ট্রিট ফুড সেল করে তারাও। কিন্তু সন্ধ্যার মধ্যেই কিন্তু আমাকে আবার আমার গেস্ট হাউসে ফিরে আসতে হয়েছে। এরপরে আমি সান আন্তোনিও দেল তাসিরা থেকে আমি গিয়েছি সান ক্রিস্টোবাল। সান ক্রিস্টোবাল হচ্ছে খুবই খেলাধুলা সমৃদ্ধ একটা সিটি, যেখানে সেদিন মেসি এসেছে, যেদিন আমি গিয়েছি মেসি এসেছে ওখানে খেলার জন্য। আমি অ্যাকচুয়ালি আমাদের দেরি হয়ে গেছে, আমরা খেলার গিয়ে ক্যাচ করতে পারি নাই। আমার সাথে যেই পাইলটের সাথে পরিচয় হয়েছে, পাইলট এবং তার ওয়াইফ, তারা দুজন আমাকে যাওয়ার সময় তাদের সিটিতে নিয়ে গেছে, সান ক্রিস্টোবালে তারা থাকে। যখন আমি সান ক্রিস্টোবালে গিয়েছি, তাদের বাসায় আমি থেকেছি, তারা আমাকে ইনভাইট করেছে তাদের বাসায় থাকার জন্য। আমি গিয়ে দেখলাম যে তাদের পুরো বাড়িটা একটা যেন একটা বইয়ের মধ্যে আমরা যে পড়ি, একটা ফ্যারিটেলের মতো একটা হাউস, অনেক উঁচু সিলিং, এবং এতই আন্তরিকতা দেখিয়েছে তারা, খাবার দাবার সব কিছু খুব ভালো হোস্টিং করেছে আমাকে। এবং তাদের গ্রামের যে বাড়ি পাহাড়ের কোলে, সেই গ্রামের বাড়িতে আমি গিয়ে কয়েকদিন 3 দিন ছিলাম তাদের সাথে। একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে। গ্রামীণ যে লাইফ সেটা খুবই অসাধারণ। ওখানকার চিজ, খাবার দাবার খুবই ন্যাচারাল। এবং ওখানে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেহেতু একটা কান্ট্রি যেটা খুবই ন্যাচারাল ফুড উৎপাদন করে, তাদের কিন্তু এখন অর্থনৈতিক অবস্থা ওই সময় খুবই খারাপ ছিল। আমি যখন গিয়েছিলাম ওই সময়টা, অনেক ছেলেমেয়েরা তারা পড়াশোনা করে এবং তারা কিন্তু দেশের বাইরে চলে যায়, তারা দেশে থাকতে চায় না, দেশের ইকোনমিক্যাল অবস্থা খুবই খারাপের দিকে চলে গিয়েছে সেজন্য। তো সান ক্রিস্টোবালের কিছু উইন্ড হিল মাউন্টেন আছে, যেটা টপ আন্দিজের একদম পর্বতের কোলে। তো সেখানে আমি হাইকিং করেছি, সেখানে আমি উঠেছি। যখন আমি ওখানে টপ মাউন্টেনে উঠেছি, আমি ফিল করেছি যে বাতাস আমাকে নিয়ে যাচ্ছে, যে প্রচণ্ড। ওই জায়গাটার নামই হচ্ছে উইন্ড হিল, এবং যেটা আন্দিজ পর্বতমালার খুবই উপরে। ওখান থেকে তারপর ছোট ছোট যে গ্রামগুলো আছে, অন্যান্য যে শহরগুলো আছে সেখানে ঘুরেছি। সান ক্রিস্টোবাল থেকে আমাকে তারা বলেছে যে ফ্লাইটে যাওয়ার জন্য, কিন্তু আমি চেয়েছিলাম যে ওদের যে ল্যান্ডস্কেপটা এতই সুন্দর ওটা দেখার জন্য, এবং ল্যান্ডস্কেপটা এতই বিউটিফুল। আমাকে বাধা দেওয়া সত্ত্বেও কিন্তু আমি বাসে করে গিয়েছি, আমি যেন ওগুলো দেখতে পারি। তো সেজন্য আমি মেরিদা একটা শহর আছে, মেরিদা যেটা আন্দিজ পর্বতমালার সবচেয়ে উপরে যে শহরটা, এবং এটা খুবই হিস্ট্রিক্যাল। ওখানে যাওয়ার পর আমি ফিল করেছি যে আমি স্পেনের মধ্যে আছি, যেহেতু তারা স্প্যানিশ কলোনিয়াল কান্ট্রি ছিল এবং স্প্যানিশে কথা বলে। আসলে এত গল্প, তাহলে 184টি দেশের আসলে কত গল্প থাকবে। আমাদের কাছে ভেনেজুয়েলার একটি ভিডিও ক্লিপ আছে, আমরা দর্শকদেরকে নিয়ে দেখে আসতে চাই। প্রিয় দর্শক, চলুন দেখি। ভেনেজুয়েলার অপূর্ব সুন্দর এই পাহাড়ি ভিলেজে চলে এলাম। মাঝে মাঝে আমি থেমে যাই 1 কাপ চা হাতে। দূরের পাখিদের উড়ে যাওয়া দেখি, মনে হয় যদি পাখি হতে পারতাম
হয়তো এই পাহাড় পেরিয়ে আরও দূরে উড়ে যেতাম। যদি মেঘ হতে পারতাম, এই গ্রামের উপর নরম তুলোর মতো ভেসে থাকতাম। কিন্তু আমি মানুষ হয়ে আমি এসেছি প্রকৃতির সবচেয়ে কাছে। এই শান্তির কূলে দাঁড়িয়ে জীবনের এক অন্য সত্য শিখতে। চারিদিকে সবুজের ঢেউ, মেঘের স্নিগ্ধ ছায়া, আর এই পাহাড়ি ঘরগুলো নিঃশব্দ শান্তি যেন। সবকিছুই জীবনের এক নির্ভর পাঠ। পৃথিবীর এক প্রান্তে আমার জন্ম, আর আজ আমি পৃথিবীর আরেক প্রান্তে দাঁড়িয়ে মনে হয় সব মানুষ, সব জীবন, সব প্রকৃতি একই সুতোয় বাঁধা। সামনে এগিয়ে যাওয়ার শক্তিটাও যেন এই প্রকৃতি দেয়, খুব নিঃশব্দে, ধীরে, কিন্তু খুব গভীরভাবে। এই পাহাড়, এই বাতাসে মানুষের সহজ জীবনযাত্রা এতই অপূর্ব। জীবন আসলে খুব কম প্রয়োজনেই পরিপূর্ণ হয়ে যায়। ভেনেজুয়েলার সান ক্রিস্টোবালের কোলে এই নিস্তব্ধ ফার্ম হাউসে দাঁড়িয়ে আমি সেটাই যেন খুঁজে পাই। একদমই যেন তাই। কথাগুলো কি ভীষণ সত্য যে আমাদের এক প্রান্তে জন্ম হয়, অথচ পৃথিবীর সবাই কিন্তু একই সূত্রে বাঁধা। তাই তো। আপনি তখন ইমিগ্রেশনের কথা বলছিলেন, এই যে বিভিন্ন দেশে যাওয়ার জন্য বাই রোডে যেহেতু অনেক জায়গায় গিয়েছেন, তখন কি আসলে এই যে জেরার মুখে পড়ছেন, তখন কি মনে হচ্ছে যে আমি একজন বাঙালি, বা নাকি আমি একজন মানুষ, বা মনে হয় যে এই যে আমাদেরকে দেশ, রাষ্ট্র, সীমানা দিয়ে আসলে আলাদা করে দেওয়া হচ্ছে মানুষ থেকে মানুষকে, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আমি যখন প্রকৃতির খুব কাছাকাছি চলে যাই, যখন আমি পৃথিবীর এই অপূর্ব সৌন্দর্য দেখি, অনেক সংগ্রাম, অনেক কষ্ট হয়, এটার পিছনে অনেক গল্প, বহুবার মৃত্যুমুখে পতিত হয়েছি এবং নানা ধরনের জটিলতা। আমার কাছে মনে হয় যে আমরা তো মানুষ ভ্রমণ করার জন্য এসেছি পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য, কিন্তু আমাদের যদি কোনো বাধা না থাকতো, তা আমরা যদি একই আকাশের নিচে বসবাসকারী একটা রাষ্ট্র হতো পুরো পৃথিবীটা, সেটা তাহলে খুবই ভালো হতো। যে পৃথিবীতে কোনো মানে আমরা সবাই একই সিটিজেন, এটা আমি ফিল করি। কোথাও যাওয়ার জন্য মানুষের টিকিট মানুষের না লাগতো। হ্যাঁ, রাষ্ট্রীয় কারণে, নানা ধরনের কারণে হয়তো রাষ্ট্র বিভক্তি আছে, কিন্তু আমরা সকল মানুষ কিন্তু একই সূত্রে গাঁথা। এবং যে দেশে গিয়েছি মানুষ কিন্তু আমাকে হেল্প করেছে, মানুষ থাকতে জায়গা দিয়েছে, মানুষ আন্তরিকতা দেখিয়েছে। ভেনেজুয়েলা থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন জায়গা, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আমি বর্ডার ক্রস করতে পারিনি অনেক সময়, সেখানে মানুষ আমাকে থাকতে জায়গা দিয়েছে। তারপর যেমন আমি আফ্রিকার 46 কান্ট্রি কিন্তু আমি বাই রোডে ট্রাভেল করেছি। দক্ষিণ আমেরিকার সেই কলম্বিয়া থেকে ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে পর্যন্ত, এবং সুরিনাম, গায়ানা, ওই যে অ্যামাজনের পাশে যে জোনগুলা যেখানে খুবই নীরব, কোনো মানুষজন নেই, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আদিবাসীদের সাথে আমি ছিলাম, লোকাল পিপলদের সাথে, তাদের ছোট ছোট যে গ্রামগুলো আছে সেখানে আমি সময় কাটিয়েছি। আমার কাছে মাঝে মনে হয়েছে যে অচেনা এই জায়গাগুলো, যেখানে সূর্যোদয় হয়, সূর্যাস্ত হয়, এবং সবসময় এই যে প্রকৃতির অপূর্ব সুন্দর দেখি, ঘুম থেকে উঠে একটা নতুন জায়গায় নিজেকে আবিষ্কার করি, এবং পৃথিবীর অনেক পাহাড় পর্বত, অনেক নগর বন্দর, সেই সমস্ত জায়গায় আমার পায়ের চিহ্ন পড়ে, এবং আমি খালি পায়ে অনেক সময় আমার পা মাটির মধ্যে স্পর্শ করি, এবং সেই যে অনুভূতি সেটা আসলে এক্সপ্লেইন করার মতো নয়। যে মাটির সাথে মিশে যাওয়া, পৃথিবীর বাতাস, পৃথিবীর সব কিছুর সাথে নিজেকে একাত্ম করে ফেলা, সেটাই হচ্ছে আমার ভ্রমণের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বড় প্লেজার আমার। একদম। এবং মাকে নিয়েও 14টি দেশ ভ্রমণ করেছেন। মায়ের চোখে আসলে পৃথিবীটা কেমন, তখন কেমন লেগেছিল? মা আমাকে বলেছে যে আমি পৃথিবীর যা কিছু দেখেছি সেটার যদি আমাকে কেউ এক টুকরো স্বর্ণ এনেও দিত, এই আনন্দটা আমি পেতাম না। যে তোমার সাথে আমি 14টা দেশে আমি ভ্রমণ করেছি, এবং আল্পস পর্বতে আমার মাকে নিয়ে আমি গেছি, এবং বেশ কয়েকটা ইউরোপের কান্ট্রি, এবং আমেরিকাতে গিয়েছি, আমেরিকার আমি ট্রাক ট্রেনে মাকে উঠিয়েছি, সুইজারল্যান্ডের আল্পস, ইটালি, তারপর মাল্টার যেই ভূমধ্য সাগরে ওনাকে নিয়ে আমি ট্রাভেল করেছি, তারপর সুইডেন, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া অ্যান্ড রাশিয়া পর্যন্ত, রাশিয়ার যে পিটার্সবার্গ, সেখান পর্যন্ত জাহাজে করে আমরা গিয়েছি। জাহাজে করে আমরা 15 দিন জাহাজের মধ্যে ছিলাম, এবং ওনার দেখা যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে প্রতিটা মা যদি, সন্তানরা যদি মায়ের দিকে একটু খেয়াল দিয়ে, বাবা মার দিকে খেয়াল দিয়ে, তারাও যদি তাদেরকে নিয়ে কোথাও ভ্রমণ করে, সেটা কিন্তু বাবা মার জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স তাদের সন্তানদের সাথে হবে। আমার মনে হয়েছে যে আমি পৃথিবী ভ্রমণ করি, আমি এত কিছু দেখছি, আহারে আমার মা যদি দেখতো, সেই অনুভূতি থেকে কিন্তু আমার মাকে নিয়েছে, এবং তার আনন্দটা আমার থেকে সবচেয়ে বেশি ছিল। এবং মা তো সেই ব্যাপারটা উপভোগ করেছেন। ঘুরে এসে আপনাকে কি বললেন মা? এবং এই যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রায় সবগুলো দেশে আসলে দেখে ফেলেছেন পৃথিবীর, এটিতে আসলে মা কিভাবে অভিভূত হন? আমার মা যখন আল্পস পর্বতের মালায় উঠেছি, উনি সবসময়
খুবই পাখি প্রেমী। উনি কিছু খাবার নিয়ে গেছে ব্যাগে করে এবং উনি পাখিকে খাবার দিয়েছে, ওখানে নামাজ পড়েছে, পড়ে আমার জন্য দোয়া করেছে। কিন্তু আমি মাকে বলেছি যে আম্মা কী দোয়া করেছো তুমি? আমার মাথায় হাত দিয়ে বলেছে যে আমাকে যে প্লেজার তুমি দিয়েছো এটা আমার কাছে খুবই ভালো লাগার। এবং সে সে মনের আনন্দে কিন্তু গান গেয়েছে যে পাহাড়ের কোল ঘেঁষে ট্রেনটা যাচ্ছে, আল্পস, তারপরে সেটার উপর গ্ল্যাশিয়ার, এদিকে ঝর্ণার পানি পড়ছে, তার মধ্যে গরু ঘাস খাচ্ছে, নদীর স্রোত দ্বারা চলে যাচ্ছে ছোট ছোট বহমান। এই যে সৌন্দর্যগুলা, সেগুলা তার ভেতরে যে একটা মেমোরি ক্রিয়েট হয়েছে, যে মেমোরিটা তাকে এখনও আনন্দ দেয়। আমার মা এখনও ৭৯ বছর বয়স, এখনও কিন্তু সেই কথাগুলো কিন্তু উনি বলে এবং গল্প করে। এবং আমার জন্য অনেক সময় আমি যখন ট্রাভেল করি তখন আমি ডিসকানেক্ট হয়ে যায় অনেক দুর্গম জায়গায়, যখন পাহাড়ে ট্রাভেল করি কিংবা আফ্রিকার কোনো জঙ্গলে, ওই সময় তখন নেটওয়ার্ক থাকে না, যোগাযোগ করতে পারি না। সবসময় আমাকে বলে যে তুমি যেখানে নেটওয়ার্ক পাও একটা মেসেজ দিয়ে রেখো যে তুমি ভালো আছো, এটুকু জানলেই আমরা ভালো থাকবো। এই যে তার ভিতরে একটা অ্যাকচুয়ালি পর্দার আড়ালে, বা আমি যে মানুষটা আমার আড়ালে, আমার ফ্যামিলি কিন্তু পরিপূর্ণ মানে একটা টেনশনে থাকে বা সাফার করে, সবসময় দোয়া করে আমার জন্য আম্মা যে যেখানেই যেন আল্লাহ তাকে রাখে সে যেন ভালো থাকে। তার ভেতরে একটা উদ্বিগ্নতা বা তার ভেতরে একটা শঙ্কা কাজ করে সবসময়, যে মায়ের মন তো, যে মা সবসময় চায়, বলে যে আমি বারবার দোয়া করি যেন তুমি যেন আবার ফিরে আসো, মানে তুমি সব কিছু ঘুরে যেন ফিরে আসো। তো মায়ের দোয়া কিন্তু সবচেয়ে বড় এটা আমার জন্য আর কি। এবং শুধু তো ভ্রমণ করছেন না, এই যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, বাল্যবিবাহ রোধ করা, এই যে নিজের মেসেজ বা বিভিন্ন জায়গায় গিয়ে যে বার্তাটা প্রেরণ করা, সেখানে নানান দেশে নানান ধরনের কালচার, মানুষগুলো আলাদা, সেই বৈদেশিক মানুষগুলো আসলে কিভাবে গ্রহণ করছে আপনাকে বা আপনার বার্তাকে? আমি যখন পৃথিবীর অনেক সৌন্দর্য জায়গাগুলোতে যাই, হাই সামিট বা কোনো শহর, নগর, বন্দর, কিংবা কোনো স্পেশাল কোনো মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হয়তো আমাকে ইনভাইট করেছে, সেই জায়গাগুলোতে তখন আমি বাংলাদেশের পতাকা তুলে ধরি এবং শান্তির বার্তাগুলো আমি মেসেজ দেই। সেটা অ্যাকচুয়ালি মিডিয়ার মাধ্যমে ওই দেশের অনেক দেশের পত্রিকার প্রথম পাতায় কাভারেজ হয়েছে বাংলাদেশের পতাকা সহ, এবং নো আর অনলি পিস, সেভ দ্য প্ল্যানেট। এবং এটা একটা গুড মেসেজ যেটা মানুষকে ইন্সপায়ার করে, অর্থাৎ মানুষের মাঝে কিন্তু আমাদের পৃথিবীতে যেন যুদ্ধ না হয়, আমরা যেন আমাদের প্ল্যানেটকে সেভ করতে পারি। কারণ পৃথিবীর অনেক জায়গায় গ্ল্যাশিয়ার গলে যাচ্ছে, তারপর হচ্ছে পৃথিবীর অনেক জায়গায় বনাঞ্চল কিন্তু জ্বলে পড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে জনজীবন অ্যাকচুয়ালি খারাপ হয়ে যাচ্ছে, যে আমাদের মানুষের গড়াই কমে যাচ্ছে পৃথিবীতে, শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। পৃথিবী এবং পৃথিবীর মানব জাতি, প্রকৃতি দুটোই কিন্তু ধ্বংস হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে। সো এই মেসেজটা আমি আমার ট্রাভেলের সাথে আমি ক্যারি করি। সেটা আমার মেসেজের মাধ্যমে যদি কোনো কিছু যদি চেঞ্জ হয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। মানুষ এটাকে কিন্তু খুবই ভালোভাবে নিচ্ছে। আমাকে সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী উনি ইনভাইট করেছে, যখন পত্রিকায় উনি কাভারেজ দেখেছে, এবং উনি বলেছে যে ওখান থেকে দপ্তর থেকে ফোন দিয়ে বলেছে যে তুমি এসে দেখা করে যাও। যে তাদের যে এক্সপ্রেশন এবং তাদের যে ভালোবাসা দেখিয়েছে, যে আমি অত দূর থেকে বাংলাদেশ থেকে এসেছি, বা তারা আমাদের দেশের ক্রিকেট প্রেমী, সেটাও তাদের প্রতি একটা সফট কর্নার ছিল তাদের জন্য। তো সেটা অনেক ভালো লাগাচ্ছিল এবং মানুষ খুব ভালোভাবে নিয়েছে। নানান জায়গায় যখন যাচ্ছেন তখন ভাষার তো একটা জটিলতা থাকে, অনেকে হয়তো ইংরেজি বুঝতে পারছে না, তখন আসলে কি হয়েছে সেই অভিজ্ঞতাগুলো শুনে? পৃথিবীতে একটা কমন হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে, যেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আর একটু হাসি দিলে কিন্তু মানুষ অনেক সময় অনেক কিছু সহজ হয়ে যায় পৃথিবী ভ্রমণের সময়। স্পেশালি আফ্রিকাতে কিন্তু নানা ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। দক্ষিণ আমেরিকার মধ্যে যেমন বেশিরভাগই স্প্যানিশ, পর্তুগিজ এটা চলে। আর আফ্রিকার মধ্যে আপনার ফ্রেঞ্চে ব্রোকেন ফ্রেঞ্চ অ্যান্ড ফ্রেঞ্চ, ওদের ফ্রেঞ্চটা একটু ডিফারেন্ট কথা বলে অনেক দেশের মধ্যে। তো যেখানে যে সমস্ত দুর্গম জায়গাগুলোর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে খাবার পাচ্ছি না, মানুষ কমিউনিকেশন করতে পারছি না, সেখানে কিন্তু আকার ইঙ্গিতে কথা বলা, কিন্তু মানুষ হেল্প করেছে বিভিন্ন জায়গার মধ্যে। তারপর অনেক জায়গায় যেমন তেতুন ভাষায় কথা বলে, তিমুরে লাস্ট আমি গিয়েছি। ইভেন পাপুয়া নিউ গিনি আছে, পাপুয়া নিউ গিনিতে 5 কিলোমিটার পরপর কিন্তু তাদের একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। তাদের ওখানে প্রায় 850-র মতো ভাষায় তারা কথা বলে। এরকম অনেক দেশ আছে, শুধু একটা দেশে একটা ভাষায় যে কথা বলে তা নয়। পৃথিবীর অনেক দেশ আছে পাপুয়া নিউ গিনির মতো, যারা অনেক ধরনের ভাষায় কথা বলে, এবং তাদের লোকাল নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ থাকলেও সেটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়। তো এই পরিবর্তনের মাঝে পৃথিবীর হাজার হাজার ল্যাঙ্গুয়েজের মাঝে হাজার হাজার মানুষের
মাঝে তখন আমাকে ব্যারিয়ার ছিল, কিন্তু আমার কাছে ব্যারিয়ারটা মনে হয়নি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা চ্যালেঞ্জ, শুধু বর্ডার ক্রসিং থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ এবং নানা ধরনের জটিলতা, আমি যেহেতু সড়ক পথে ভ্রমণ করেছি, নানা ধরনের হাজারো মানুষকে আমাকে ডিল করতে হয়েছে, সব ডিলিংসগুলো, সব চ্যালেঞ্জগুলো কিন্তু আমি খুব পজিটিভ মনে আমি ওভারকাম করেছি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা চ্যালেঞ্জ আসছে, অর্থাৎ একটা চ্যালেঞ্জ আসার অর্থ হচ্ছে একটা ভালো কিছু হবে। এমন অনেক জায়গায় ছিল যেখানে রাতের বেলা অন্ধকারে মানুষ আমাকে হেল্প করেছে, আমাকে কিডন্যাপ করতে চেয়েছে সাউথ আফ্রিকার মধ্যে অনেক ধরনের, জোহানেসবার্গে অনেক ধরনের খারাপ কিছু ঘটে, এবং সেই সময় একটা মহিলা আমাকে মাথার মধ্যে কালো কাপড় দিয়ে আমাকে হেল্প করে একটা ট্যাক্সিতে ঢুকিয়ে দিয়েছে। তারপর মানুষ আমাকে হেল্প করেছে, স্থানীয় লোকাল পিপল সবাই, যেখানে যার সাথে দেখা হয়েছে, যখনই প্রবলেম হয়েছে পিছন থেকে একজন এসে যেন বলেছে। আমি ফিল করেছি অ্যাকচুয়ালি এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, যেন আল্লাহই কাউকে যেন পাঠিয়ে দেয় এখানে আমাকে হেল্প করার জন্য। এই যে এত অভিজ্ঞতা, এখানে ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে, জি। এই সব কিছু পার করে আসলে এখন কি মনে হয়, আপনি কি আরো বেশি মানবিক হয়ে উঠেছেন সেই 2000 সালের পর থেকে, নাকি আসলে পৃথিবীর অনেক বাস্তবতা দেখে বাস্তব পৃথিবীটাকে যেন আরো প্র্যাকটিক্যাল হয়ে উঠেছেন? আপনার গ্রোটা আসলে কোন দিকে? আমি ফিল করেছি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই যে আমি একজন নিজেকে মানুষ হিসাবে চিন্তা করেছি যে ছেলে মেয়েদের নানা ধরনের বাধা থাকে, স্পেশালি মেয়েদের নানা ধরনের বাধা অতিক্রম করতে হয়। তো আমি ফিল করেছি যে অ্যাকচুয়ালি পুরো পৃথিবীটাই একটা দেশ, এবং আমরা সবাই, পৃথিবীর সব মানুষই কিন্তু একই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার যে প্রথমে মানুষের কিন্তু চিন্তার পরিবর্তন করতে হবে, চিন্তার যে চ্যালেঞ্জিং, যখন আমরা আমাদের ব্রেনের ভিতরে ভালো চিন্তা করব, তখন কিন্তু আমরা আসলে মানুষ হয়ে উঠবো, মানবিক হয়ে উঠবো। যখন আমরা মানুষ হয়ে উঠতে পারবো, তখন আমরা মানবিক হতে পারবো। এবং সেই চিন্তাটা আরও প্রসারিত হয়েছে আমার পৃথিবী ভ্রমণ করতে করতে, যে যখন পৃথিবীর নানা মানুষের সাথে মিশেছি, মানুষ আমাকে হেল্প করছে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের কাছ থেকে আমার অসুখ হয়েছে, আমি হয়তো শুয়ে আছি, যখন আমি চিলের এক আতাকামাতে গিয়েছি, আমার প্রচণ্ড জ্বর এবং আমি হোস্টেলের মধ্যে ঘুমিয়ে আছি, অনেক কাশি হচ্ছে আমার, কারণ অনেক হাই মাউন্টেনে আমাকে সামিট করতে হয়েছে। তখন একটা মেয়ে হোস্টেলের মধ্যে ছিল, সে একটা ওষুধের বোতল আমার বিছানার পাশে রেখে একটা চিরকুট লিখে গিয়েছে। এই যে জিনিসগুলো, রাতের অন্ধকারে আমি হারিয়ে গেছি, একটা ছেলে আমাকে পথ দেখিয়ে স্টেশনে নিয়ে গেছে, সেটা ছিল সেনেগালে। তারপর হচ্ছে কলম্বিয়াতে একটা ভদ্রমহিলা আমাকে হেল্প করেছে, রাত 2টার সময় আমি কিভাবে যাব, সে তার গাড়ি দিয়ে আমাকে ড্রাইভ করে হোস্টেল পর্যন্ত পৌঁছে দিয়েছে। নদীর মাঝে আটকা পড়েছি, কোস্টারিকার ব্রাসিলিতো নদীতে, প্রচণ্ড স্রোতের তারা, আমি পানির স্রোতের সাথে আমি অন্যদিকে চলে আসছি, সাউথ প্যাসিফিকের দিকে। আমি সাঁতরে আর আমি কুলে উঠতে পারছি না, কারণ ওখানে যাওয়ার সময় কোনো স্রোত ছিল না, পুরো ড্রাই ছিল, ফেরার সময় প্রচণ্ড স্রোত হয়েছে, যেটা আমি জানতাম না। তো সেটার কারণে সেটা একটা দর্শনীয় স্থান ছিল, কনসাল সমুদ্র সৈকত, যেখানে প্রচণ্ড শেল, অনেক বিউটিফুল জায়গা ছিল, যেখানে আমাদের হাতে যে আংটির যে পাথরগুলো, সেগুলো আমি কিছু ওখানে দেখেছি, সমুদ্রের পানির সাথে চলে আসছে, খুবই কালারফুল, ডিফারেন্ট কালার। তো সেটা খুবই ট্রেজার, সেটা দেখার জন্য ওখানে গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে এই বিপদে পড়েছি। সেখানে আমি যখন চিৎকার করেছি হেল্প হেল্প বলে, কোথা থেকে যেন একটা লোক এসে পানির মধ্যে জাম্প করে পড়ে আমাকে হেল্প করেছে, আমাকে বাঁচিয়েছে। তারপর এই ধরনের হাজারো, যেমন 14,200 ফিট টপ অফ দ্য মাউন্টেনে যখন আমি গিয়েছি চিলির আতাকামায়, সেখানে আমার প্রবলেম হয়েছে, গুলির মুখোমুখি আমি হয়েছি গুয়াতামালা স্ট্রিটে। সেখান থেকে আমি প্রচণ্ড রক্তাক্ত হয়ে, সেখানে আমাকে হেল্প করেছে ব্রানিও নামে একটা ছেলে, সে আমাকে হেল্প করেছে। তো এই ধরনের মাউন্টেন হাইকিং, প্রকৃতির কারণে, মানুষের কারণে, সব কিছুর কারণে নানা ধরনের প্রতিকূলতা পড়েও আমি পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, হাত ভাঙা নিয়েও কিন্তু আমি সামিট করেছি, লাল সবুজের পতাকা আমি তুলে ধরেছি বিভিন্ন জায়গার মধ্যে। এই যে মৃত্যুর একটি ঝুঁকি আসলে সবসময় সাথে নিয়ে ঘুরতে হয়, যে মায়ের যে কথাটি যে যেন ফিরে আসে, এই ব্যাপারটাকে আসলে কিভাবে ডিল করেন, যে যাওয়ার আগে হয়তো ভয় কাজ করে কোথাও গিয়ে? আমার অ্যাকচুয়ালি একটা ভয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেমন গত বছর কিন্তু প্রচুর প্লেন ক্র্যাশ হয়েছে, যে আমার মনে হচ্ছে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে পৃথিবীতে, এটা একটা আভাস পাওয়া যাচ্ছে। যেমন এবার যখন আমি কলম্বিয়ার বগোতা থেকে কুকুরা যাচ্ছি, তখন কিন্তু প্রচণ্ড একটা ঝাঁকি হয়েছে, এবং তখন প্রায় প্লেন ক্র্যাশ হওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। এত হাই মাউন্টেন, যেটা প্রচণ্ড, মানে এটাকে বলা হচ্ছে যে এয়ার পকেট হওয়া, মনে হচ্ছে এই যে পড়ে যাবে,
কিন্তু সে 3বার ল্যান্ড করতে যেও কিন্তু ল্যান্ড করতে পারেনি, আবার প্লেনটা ফিরে এসেছে। এই আসলে ধরনের নানা প্রকৃতিটা- মৃত্যু ঝুঁকি কিন্তু প্রতি মুহূর্তেই থাকে, মনে হচ্ছে এই যে মরে যাব। এবং আন্দিজ পর্বতমালার উপরে যখন বাসে করে যাচ্ছি তখন মনে হচ্ছে যে ওখানে তার আগের দিন পাথর পড়েছে, বিশাল বড় বড় পাথর পড়ে একদমই, রাস্তা ব্লক এবং হয়ে এই যায়। সব প্রতিগুলো তো আসলে আপনি কাটিয়ে উঠে আমাদেরকে আরো ভ্রমণের গল্প উপহার দেবেন, এবং পরবর্তীতে যেখানে যাবেন সেখানের জন্য শুভকামনা। আপনাকে আজকে পেয়ে আমরা আনন্দিত এবং ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা তারকা কথনের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুনছিলাম ভ্রমণের গল্প, এবং এই গল্প শুনে আমরা নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছি, আপনারা অনুপ্রাণিত হয়েছেন, এবং সেই অনুপ্রেরণাকে বুকে নিয়ে আমরাও ভ্রমণ করতে চাই, না করতে পারলেও শুনতে চাই আরও গল্প। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।